ওপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে, সাথে শোনা যাচ্ছে, মা আর করবো না। বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না। একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। তার ছেলে চাকরি পেয়েছে নতুন, কত অমায়িক পরিবার, কি রেখে কি খেতে দেবে, কিভাবে খাতির যত্ন করবে, সেই নিয়ে তাদের কত হইহুল্লোড়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো? যেহেতু সে আমার ভাড়াটিয়া, তাই সাহস করে যেতেও পারছি না। অনধিকার চর্চা হয়ে যায় সেই ভয়। স্ত্রীকে ডেকে বললাম, কে কাঁদছে এভাবে, জানো কিছু? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কে, তুমি যেই মাসিমণির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ, সেই তার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে। আমি কিছুটা স্তব্ধ হয়ে পড়লাম। কেন? ওনাকে দেখে তো এমন লাগলো না। আমার স্ত্রী বলল, থাক, তোমার সাথে আর তর্কে যাব না, মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না। এই বলে সে চলে গেল। আমি টিভি দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো ওপর তলায় ঠাস করে কিছু পড়ে ভাঙল। আর এরপর আরও জোরে চিৎকার। আর নিতে পারছিলাম না। বাড়িওয়ালা হিসেবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম। চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম ওপরতলায়। কলিং বেল দিতেই সবাই চুপচাপ হয়ে গেল। 1 থেকে 2 মিনিট পর দরজা খুলে মুখ বের করে বললেন মাসিমণি। হাসি মুখে এগিয়ে বললেন, কি হয়েছে বাবা? আমি বললাম, একটু আগে কান্নার আওয়াজ পেলাম, তারপর মনে হলো কি যেন একটা ভেঙে গিয়েছে। কি হয়েছে, কোনো সমস্যা? মাসিমণি বললেন, আরে না বাবা, বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে। নিজে থেকেই ভয় কান্না করছে, তাই ভয় পাইছে আমি যদি কিছু বলি, সেই জন্য। আমার কাছ থেকে কেন যেন তেমন কিছু মনে হলো না। পুরুষ মানুষ, তাই জোর করে আর ঢুকতেও পারলাম না। চলে এলাম সেখান থেকে। কিন্তু আসার পর থেকে মাথাটা ধরে আছে, তাই সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো আমার সাথে। সে বলল, কোথায়? আমি হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাকে গেলাম ওপরতলায়। আবার কলিং বেল দিলাম। এবার আরো সময় নিয়ে দরজা খুললো তারা। এবার দরজা খুললো মাসিমণির ছেলে। একদম ঘেমে আছে সে। বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে। সে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাই? বললাম, তোমার মায়ের সাথে কথা আছে, ভেতরে যাব। সে বলল, মা পুজো করছে, পুজো শেষে বলছি যেন আপনার সাথে গিয়ে দেখা করে আসে। আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম, এখনই দেখা করব। এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল। ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ। সামনের ঘরের টি টেবিলের গ্লাস ভেঙে নিচে পড়ে আছে। ঘরের ভেতরটা নিশ্চুপ। আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল চলে এলো। ময়না মানে ছেলের বউ মেঝেতে পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল। মাসিমণি আরেক রুম থেকে দৌড়ে এসে বলল, একটু আগে বাথরুমে পইরা ব্যথা পাইছে, আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমি বললাম, বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন? ওরা একটু নড়ে উঠল। মাসিমণির স্বামী আমাকে এসে বলল, বাবা বসেন, সব খুলে বলতেছি। আমার স্ত্রী তখন বলল, ময়নার জ্ঞান নেই, যে কারণে ময়না সেদিন নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতো বোধহয়। বিয়ের শুরু থেকেই কাজের মেয়ের মতন তার সাথে আচরণ করা হতো, কারণ সে গরিব ঘরের মেয়ে। না হলে এতটুকু মেয়েকে এত বয়স্ক লোকের সাথে কোনো মা বাবাই বিয়ে দেয় না। খাবারের কষ্ট দেওয়া হতো। আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি। তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গেছিলাম, সেদিন সে লুকিয়ে কিছু পোলাও আর ওড়নায় বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল, কিন্তু ধরা পড়ে যায়। এরপর তাকে অমানবিক নির্যাতন হয়, খাবার চুরি করে খাওয়ার দোষে। একদম 3 জন মিলে যেভাবে পেরেছে মেরেছে মেয়েটাকে। ভগবান মাফ করুক, কত খাবার প্লেটে ফেলে উঠি প্রায় আমরা। আর এই খাবারের জন্য কেউ মার খেলো, কেন খেলো, এগুলো বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল। চোখ মুছে আমার দিকে এগিয়ে বলছে, মেয়ে বিদায় দেব না আমরা, দরকার নেই। মেয়ে খাওয়ার জন্য কত চিন্তা করি,
আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায়, তাহলে তেমন বিয়ের কোনো দরকারই নেই। আমিও তাকে জড়িয়ে বললাম, সবাই এক না, সবাই খারাপ না, সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও তারা মানুষ না। আমি নিজেই ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই। ময়না তার বাড়ি ফেরত যেতে চায়নি, তাই তার বাবার অনুমতি নিয়েই আমার বাড়িতে রেখে দিই। আমার একটা মেয়ে, তাই তার সাথেই ময়না থাকে। এতে আমার স্ত্রীও কোনোদিনও একটাও কথা বলেনি। শত হলেও একজন মেয়ের বাবা আমি। আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো, তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করতো না। ডোমেস্টিক ভায়োলেন্সকে না বলুন। আশেপাশে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন। এতে কারোর জীবন বেঁচে যাবে। পোস্টটি ভালো লাগলে একটা লাইক করবেন।